তো আজকের এই ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের বিষয়বস্তু হচ্ছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের দ্বিতীয় প্রশ্নটি, যেটা হচ্ছে কি এই যে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, যেটা তোমরা বেশ কিছুদিন ধরে পড়িয়ে দেওয়ার কথা বলছিলে। তো আজকের টপিকটা যেটা হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, এটা কিন্তু নেওয়া হয়েছে দেখো দ্য মাস্টার অ্যাজ আই স হিম থেকে। ঠিক আছে, এটা কিন্তু একটা বায়োগ্রাফি। দেখো লেখা আছে এখানটাতে বায়োগ্রাফি। এটা প্রথম পাবলিশড হয়ে বেরোয় 1910 সালে। ঠিক আছে, তো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে আমরা কিন্তু এই বায়োগ্রাফি থেকে দুটো টপিক পড়ব। একটা হচ্ছে এই যে এটা দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, আর একটা হচ্ছে অমরনাথ। কেমন? তো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই ব্যাপারটা কি? আমি একটু আগেই বললাম এটা একটা বায়োগ্রাফি। কেমন? এর লেখিকা হচ্ছে সিস্টার নিবেদিতা। তো তোমরা বলতে পারো কার বায়োগ্রাফি, কার সম্পর্কে এই বইটা? এটা কিন্তু অ্যাকচুয়ালি স্বামীজির সম্পর্কে। স্বামীজি বলতে স্বামী বিবেকানন্দার সম্পর্কে। ঠিক আছে, তো তোমাদের মধ্যে অনেকেই জানো হয়তো যে স্বামীজির সঙ্গে সিস্টার নিবেদিতার পরিচয় বা দেখা কিন্তু হয়েছিল লন্ডনে। তো তার থেকে তিনি অনেক কিছু শিক্ষা পেয়েছিলেন এবং তার অনেক অভিজ্ঞতা হয়েছিল। সেই সমস্ত শিক্ষা থেকে শুরু করে শিক্ষা দীক্ষা অভিজ্ঞতাকেই তিনি এই যে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, যেটা একটা বায়োগ্রাফি, এখানে তুলে ধরেছেন। ঠিক আছে, তো এটা কিন্তু কোনো গল্প নয়। কেমন? এটা কিন্তু রিয়েল কিছু ফ্যাক্ট, যেটা সিস্টার নিবেদিতা পেয়েছিলেন যখন তিনি স্বামীজির সঙ্গে কাজ করতেন বা স্বামীজির সঙ্গে বিভিন্ন সেবামূলক কাজে যুক্ত ছিলেন। তো এইভাবে আমি তোমাদেরকে ছোট্ট করে বুঝিয়ে দিলাম যে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, যেটা একটা বায়োগ্রাফি, এটা কি বিষয়। তো সবার প্রথমে আমি আলোচনা করব আজকের যেটা টপিক, অর্থাৎ দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এর যে লেখিকা সিস্টার নিবেদিতার সম্পর্কে। তারপরে আমি পরের বিষয়গুলোতে আসছি। তো সিস্টার নিবেদিতা ছিলেন আয়ারল্যান্ডের একজন বাসিন্দা। তিনি ছিলেন একজন শিক্ষিকা, লেখিকা এবং তার সঙ্গে সঙ্গে একজন সমাজকর্মী। তার আসল নাম হচ্ছে মার্গারেট এলিজাবেথ নোবেল। তার জন্ম হয় 28শে অক্টোবর 1867 সালে এবং তিনি মারা যান 13ই অক্টোবর 1911 সালে। এটা ছিল তার জীবনকাল। প্রথম জীবনে তার বিবাহ হয় ওয়েলসের এক যুবকের সঙ্গে, কিন্তু বিবাহের কিছুদিনের মধ্যেই সেই যুবক মারা যায়। পরবর্তীকালে তার সঙ্গে সাক্ষাৎ হয় স্বামীজির লন্ডন শহরে এবং স্বামীজির হাত ধরেই কিন্তু তিনি ভারতে আসেন। তো এই নিবেদিতা নামটি কিন্তু স্বামীজিরই দেওয়া। এই নামের অর্থ হচ্ছে যে নিজেকে নিবেদন করা। সিস্টার নিবেদিতা যখন ভারতে আসেন, তিনি তার সমস্ত জীবনটা কিন্তু সেবামূলক কাজে উৎসর্গ করেছিলেন। সেই নামেই কিন্তু তার নাম হয়েছিল নিবেদিতা। ঠিক আছে, তো এবার আমি তোমাদেরকে বলবো যে দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই যে বায়োগ্রাফিটা লেখার পেছনে কারণটা কী ছিল। মানে সিস্টার নিবেদিতা এই যে বায়োগ্রাফিটা, যেটাকে আমরা বায়োগ্রাফি বলছি অনেকাংশে, এটা তিনি কেন লিখেছিলেন, তিনি কেন এই বায়োগ্রাফিটা লিখেছিলেন, যেটা ছিল স্বামীজির সম্পর্কে, কেন লিখেছিলেন। তো যেমনটা আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে 1895 সালে কিন্তু সিস্টার নিবেদিতার সঙ্গে স্বামীজির দেখা হয়েছিল লন্ডন শহরে। সেখানে কিন্তু স্বামীজির আদর্শ এবং মতাদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি কিন্তু ভারতে চলে আসেন এবং বিভিন্ন রকম সেবামূলক কাজে নিজেকে জড়িয়ে ফেলেন। স্বামীজি তাকে কিন্তু স্পিরিচুয়াল ডটার হিসাবে দেখতেন, আর নিবেদিতা স্বামীজিকে স্পিরিচুয়াল ফাদার হিসাবে দেখতেন। তো স্বামীজির মৃত্যু যখন হয় 4 জুলাই 1902 সালে, তার মৃত্যুর পরে কিন্তু তার মনে হয়েছিল স্বামীজিকে কেন্দ্র করে তার যে শিক্ষা, যে অভিজ্ঞতা এবং তার সঙ্গে সঙ্গে তার যে সেবামূলক কাজ, সব কিছুকেই তিনি একটি বই আকারে প্রকাশ করবেন, যার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে স্বামীজি নিজে। তো সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এই যে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, কেমন, যার পাঠ হচ্ছে কিন্তু এই যে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। ঠিক আছে, যেটা হচ্ছে আজকে আলোচ্য বিষয়। আজকের মূল বিষয়ে যাওয়ার আগে কিন্তু আমাদের বেশ কিছু পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। ঠিক আছে, যার মধ্যে দেখো অন্যতম কয়েকটা বিষয় তোমাদের সামনে আমি আজকে তুলে ধরবো। ডাবল কনসাসনেস, যার দেখো দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, আর একটা হচ্ছে ডিভোশন টু কালী। ঠিক আছে, এই পার্টগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে মূল টেক্সটে যাওয়ার আগে। ঠিক আছে, তারপরে আমি আলোচনা করব যে ব্রহ্মজননী মানে ব্রহ্মজ্ঞানী এই জিনিসটা আবার কি। হ্যাঁ, এটা নিয়েও আজকে আলোচনা হবে। তারপরে আলোচনা হবে সমাধি এই ব্যাপারটা কি, এবং লাস্টে আলোচনা হবে অদ্বৈত ফিলোসফি
বা নন ডুয়ালিজম, এই বিষয়টা নিয়ে। তো এইখানে এই যে 4টে বিষয় যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, এই 4টে বিষয় সম্পর্কে কিন্তু আমাদের একটা পরিষ্কার ধারণা রাখতেই হবে মূল টেক্সটে যাওয়ার আগে। তো এদের সম্পর্কে ধারণা না নিয়ে কিন্তু মূল টেক্সটটা পড়া যাবে না, ঠিক আছে? কারণ এই বিষয়গুলোই কিন্তু টেক্সটের মধ্যে রয়েছে। তো এবার আমি তোমাদেরকে এই 4টে পয়েন্টকে একে একে দেখো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার মতো করে। আশা করব আমি তোমাদেরকে এই বিষয়গুলোকে ভালো করে বোঝাতে পারবো। তারপর দেখো আসছি সরাসরি মূল টেক্সটে। দেখো, তো ডুয়াল কনসাসনেস এই ব্যাপারটা জানার আগে কিন্তু আমাদের জানতে হবে যে কনসাসনেস কাকে বলে। কনসাসনেস ব্যাপারটা জানলে তবে তোমরা বুঝতে পারবে যে ডুয়াল কনসাসনেস ব্যাপারটা কী। দেখো কি বলছে, দ্য ভাগবত গীতা, দেখো এখানে গীতার কথা বলা হচ্ছে। দ্য ভাগবত গীতা এক্সপ্লেইনস মানে কি, ব্যাখ্যা করছে। কি ব্যাখ্যা করছে? দ্যাট যে কনসাসনেস, এই যে কনসাসনেস, এই যে কথাটা বা এই যে ওয়ার্ডটা, এর মানে কি? এর মানে হচ্ছে চৈতন্য। কেমন? তো গীতার মতে কি, দেখো কি বলছে, তো গীতার মতে দেখো কি বলছে, দ্য ভাগবত গীতা এক্সপ্লেইনস মানে কি, ভাগবত গীতা বলছে দ্যাট যে কনসাসনেস কামস ফ্রম মানে কি, চেতনা কোত্থেকে আসে? ফ্রম দ্য সোল। সোল মানে কি? আত্মা। আমাদের শরীরের ভেতরে যে আত্মা থাকে, হ্যাঁ, তার থেকে কিন্তু এই চৈতন্য বা কনসাসনেস আসে, ঠিক আছে? দ্য গীতা ইন্ডিকেটস, গীতা বলছে দ্যাট যে কি, জাস্ট অ্যাজ দ্য সান ইলুমিনেটস দ্য ইউনিভার্স মানে কি, যেমনটা সূর্য কি করছে? ইলুমিনেট মানে কি? আলোকিত করছে। যেমনটা সূর্য আলোকিত করছে কাকে? দ্য ইউনিভার্স মানে কি, এই মহাজগৎকে বা মহাবিশ্বকে। কেমন? উইথ লাইট, কি দিয়ে? কি দিয়ে? তার আলো দিয়ে। নিয়ে কী হচ্ছে? দ্য সোল ইলুমিনেট দ্য বডি, তেমনটা কি হচ্ছে? তেমনটা কিন্তু আত্মাও কি করছে? এই শরীরকে আলোকিত করছে। এই যে ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা, ঠিক আছে? যেমনটা সূর্য এই ইউনিভার্সকে, ঠিক আছে, মানে এই মহাবিশ্বকে আলোকিত করছে তার আলোর দ্বারা, তেমনটা সোল কি করছে? আত্মা কি করছে? আত্মা কি করছে? আমাদের শরীরকে আলোকিত করছে, ঠিক আছে, বডি। তো কী দিয়ে আলোকিত করে? দেখো, উইথ কনসাসনেস, ঠিক আছে? সূর্য যেমন আলো দিয়ে আলোকিত করে এই মহাবিশ্বকে, তেমনটা আত্মা আমাদের শরীরকে কিন্তু, তেমনটা আত্মা আমাদের শরীরকে চেতনা দিয়ে আলোকিত করে। চেতনা বলতে আমাদের মধ্যে যে জ্ঞান, যে জ্ঞানের উৎপত্তি হয় সেটা কিন্তু। দাস কনসাসনেস ইজ এনার্জি। এইভাবে আমরা কনসাসনেসকে কিন্তু একটা এনার্জি বলতে পারি। এখানে তোমরা বলতে পারো যে এনার্জি ব্যাপারটা এখানে আবার কি? সূর্য যেমনটা এই গোটা মহাবিশ্বকে আলোকিত করছে তার আলোর শক্তির দ্বারা, তেমনটা এই যে আমাদের যে আত্মাটা কী করছে? এই কিন্তু আমাদের শরীরটাকে আলোকিত করছে, হ্যাঁ, এই যে চেতনার মাধ্যমে, ঠিক আছে? তো তো এই চেতনাটা কিন্তু এক ধরনের এনার্জি, ঠিক আছে? বাট অ্যাজ ইট কামস ফ্রম দ্য স্পিরিচুয়াল সোল, যেহেতু এই চেতনাটা আসে কি? স্পিরিচুয়াল সোল মানে কি, এই যে আধ্যাত্মিক আত্মা থেকে, ইট ইজ স্পিরিচুয়াল এনার্জি। এটা কি আমার শক্তি? ইট ইজ স্পিরিচুয়াল এনার্জি। এটা কেমন শক্তি? এটা কিন্তু স্পিরিচুয়াল শক্তি, ঠিক আছে? এটা কিন্তু সেই ধরনের, এটা কিন্তু সেই সূর্যের রশ্মি থেকে যে আলো বেরোয় সেই ধরনের শক্তি নয়, ঠিক আছে? এটা কিন্তু আধ্যাত্মিক শক্তি, ঠিক আছে? তো কনসাসনেস কি? কনসাসনেস হচ্ছে চেতনা, যেটা আমাদের মধ্যে জ্ঞানের সঞ্চার করে, হ্যাঁ, একটা শুদ্ধ চেতনার সৃষ্টি করে দেয়। এবার দেখো, আলোচ্য বিষয় হচ্ছে ডাবল কনসাসনেস, অর্থাৎ দ্বিমুখী চেতনা। তো এই দ্বিমুখী চেতনা ছিল কিন্তু স্বামী বিবেকানন্দের মধ্যে, এটা কিন্তু দাবি করা হয়। তো তোমরা এখানে বলতে পারো যে দ্বিমুখী চেতনা বলতে কি বোঝায়? দেখো, আমি নিচে এই দ্বিমুখী চেতনাকে দেখো দুটো ভাগে ভাগ করেছি। একটা দেখো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, হ্যাঁ, কনসাসনেস, এটা হচ্ছে এক ধরনের কনসাসনেস। আর একটা দেখো হচ্ছে যে ডিভোশন টু কালী অথবা ডিভাইন বিং। তো এই দুটো হচ্ছে কিন্তু ডিফারেন্ট কনসাসনেস, এবং এই দুটো কনসাসনেস কিন্তু স্বামীজির মধ্যে ছিল। প্রথম যে দেখো ভাগটা রয়েছে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল কনসাসনেস, এই বিষয়টা কি? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে নিরাকার, মানে যার কোনো আকার নেই। যেমনটা দেখবে হয় হিন্দু মুসলিমের ক্ষেত্রে,
মুসলিমরা মনে করে যে ঈশ্বরের কোনো আকার হয় না, তারা হচ্ছে নিরাকার। আবার হিন্দুদের ক্ষেত্রে কি হয়, তারা কিন্তু ঈশ্বরকে আকার দান করেছে, মানে হিন্দুদের ক্ষেত্রে কিন্তু ঈশ্বরের আকার রয়েছে। তো স্বামীজি প্রথম জীবনে কিন্তু নাস্তিক ছিলেন এবং তিনি কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট এবং ফিলোসফিক্যাল কনসাসনেসে বিশ্বাস করতেন। হ্যাঁ, তিনি সব কিছুকে যুক্তির মধ্যে দিয়ে মেনে নেওয়ার চেষ্টা করতেন। প্রথম জীবনে তিনি কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট এবং ফিলোসফিক্যাল কনসাসনেসে বিশ্বাসী ছিলেন। পরবর্তীকালে তিনি যখন শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসেন, তখন তার মধ্যে কিন্তু আরেকটা নতুন চেতনার অর্থাৎ কনসাসনেসের আবির্ভাব ঘটে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে ডিভোশন টু কালী অথবা ডিভাইন বিং, এর প্রতি একটা তার যে আগ্রহ বা চেতনার উৎপত্তি হয়। তো তিনি এতদিন ভাবতেন যে ঈশ্বর হচ্ছে নিরাকার, কিন্তু পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসার পরে তার কিন্তু ঈশ্বরের প্রতি অর্থাৎ এই যে মা কালীর প্রতি একটা বিশেষ চেতনার উদ্ভব ঘটে, যেখানে তিনি কী ভাবেন যে সব সৃষ্টি এবং ধ্বংসের মূলে কিন্তু কে রয়েছে, এই মা কালী রয়েছে। ঠিক আছে, তো এই জন্য এই যে কনসাসনেসটা অর্থাৎ সেকেন্ড কনসাসনেসটাকে বলা হচ্ছে কি ডিভোশন টু কালী বা ডিভাইন বিং। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে তো? এই হচ্ছে এই ব্যাপারটা। তো এবার দেখো এসছি পরের পয়েন্টে। এই পয়েন্টটা দেখো হচ্ছে ব্রহ্ম জননী, যার বাংলা অর্থ হচ্ছে দেখো ব্রহ্ম জ্ঞান। ঠিক আছে, ব্রহ্ম জননী মানে হচ্ছে ব্রহ্ম জ্ঞান। এবার তোমরা বলতে পারো যে ব্রহ্ম জননী বা ব্রহ্ম জ্ঞান এই বিষয়টা কি। দেখো আমি এটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আমার মতো করে যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো কি বলছে, ব্রহ্মজননী ইজ ওয়ান, সেই হচ্ছে ব্রহ্মজননী হু যে হ্যাজ অ্যাচিভড। আচ্ছা, অ্যাচিভ মানে হচ্ছে লাভ করা, হ্যাঁ, কোনো কিছুকে আয়ত্ত করা। হু হ্যাজ অ্যাচিভড, যে লাভ করেছে বা আয়ত্ত করেছে কি নলেজ। নলেজ মানে হচ্ছে জ্ঞান। কার জ্ঞান? অফ ব্রহ্মা। ব্রহ্মা বলতে এখানে কাকে বোঝাচ্ছে? ব্রহ্মা ঠাকুর না। দ্য আলটিমেট ট্রুথ অ্যাকর্ডিং টু হিন্দু ফিলোসফি। তো হিন্দু দর্শন অনুযায়ী ব্রহ্মা কথাটার অর্থ হচ্ছে যে আলটিমেট ট্রুথ, মানে চরম সত্য, যে সত্যের পরে আর কিছু হতে পারে না। ঠিক আছে, তো ব্রহ্ম জ্ঞান লাভ করার অর্থ হচ্ছে সেই ব্যক্তি চরম সত্য লাভ করেছে। কি বললাম, বোঝা গেল তো? তো ব্রহ্ম জ্ঞান হচ্ছে এইটা। এখানে যে বলছেন অ্যাচিভড, অ্যাচিভ মানে হচ্ছে লাভ করা। এই সমস্ত বিষয়কে লাভ করতে হয়, হ্যাঁ, এইগুলোর জন্য কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়, যাকে অ্যাচিভ করা বলে। তো এটা হচ্ছে কি দেখো নলেজ অফ ব্রহ্মা মানে কি দ্য আলটিমেট ট্রুথ, দ্য নলেজ অফ আলটিমেট ট্রুথ মানে চরম সত্যের যে জ্ঞান। দেখো আরও বলছি, ইট ইজ, দেখো এখানে একটা এ হবে, হ্যাঁ, এখানে এটা বসাতে ভুলে গেছি। ইট ইজ এ কাইন্ড অফ স্টেট, এটা এমন একটা অবস্থা, মানসিক অবস্থা হোয়ার, যেখানে ওয়ান গেটস, একজন পায়, কি পায়? স্পিরিচুয়াল এনলাইটমেন্ট মানে কি আধ্যাত্মিক জ্ঞান। ঠিক আছে, আধ্যাত্মিক বলতে কিন্তু এখানে আত্মা সম্পর্কেও জ্ঞান লাভ করে। স্পিরিচুয়াল জ্ঞান সে লাভ করে। অ্যান্ড ইট হেল্পস, এই যে স্পিরিচুয়াল জ্ঞানটা যেটা আমি একটু আগে বললাম আর এখানেও বলছি, এই যে স্পিরিচুয়াল জ্ঞানটা এটা কী করে? ইট হেল্পস ওয়ান, এটা সেই ব্যক্তিকে সাহায্য করে কি করতে? টু ট্রান্সেন্ড, পার করে যেতে, ওয়ান সেলফ, নিজেকে, অ্যান্ড ইউনাইটস উইথ আলটিমেট রিয়ালিটি, এবং সে কী করে? সেই চরম সত্য বা চরম জ্ঞানের সঙ্গে তার আত্মাটা মিশে যায়। কতটা মানে বোঝো কি বলতে চাইছি আমি এখানে? যখন কোনো ব্যক্তি এই ব্রহ্ম জ্ঞান লাভ করার জন্য শ্রম করে বা ধ্যান করে, তখন কিন্তু তার মধ্যে একটা স্পিরিচুয়াল এনলাইটমেন্ট আসে, হ্যাঁ, মানে আধ্যাত্মিক একটা জ্ঞান আসে। এটা কি করে ওকে? ইট হেল্পস ওয়ান টু ট্রান্সেন্ড, এটা তাকে সাহায্য করে কি পার করে যেতে ওয়ান সেলফ, নিজের শরীরকে, অ্যান্ড ইউনাইটস উইথ আলটিমেট রিয়ালিটি অফ নলেজ, এবং তার আত্মারা কী করে? এই যে চরম সত্য, এই যে চরম জ্ঞান, ঠিক আছে, তার সঙ্গে বিলীন হয়ে যেতে তাকে সাহায্য করে। ইউনাইট বলতে কিন্তু এখানটাতে একত্রিত হয়ে যাওয়া। যে ব্রহ্মত্ব লাভ করে, যে ব্রহ্ম জ্ঞান লাভ করে, সে কিন্তু আর কোনো কিছুর মধ্যে আবদ্ধ থাকে না, হ্যাঁ, তার আত্মাটা কিন্তু কোনো কিছুর মধ্যে আবদ্ধ থাকে না।
সে চাইলে পরে অনায়াসেই কিন্তু এই পার্থিব শরীরকে ত্যাগ করে হ্যাঁ এই যে আলটিমেট ট্রুথ যেটাকে বলা হচ্ছে তার মধ্যে বিলীন হয়ে যেতে পারে, নিজেকে ইউনাইট করতে পারে তার সাথে। ঠিক আছে, দেখো লাস্টে কী বলছে এখানটাতে, সেলফ রেফার্স টু, এখানটাতে কী বলছে, আত্মা মানে কি আত্মা। সেলফ বলতে কিন্তু এখানটাতে আত্মাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো এই গেল ব্রহ্মজাননী বা ব্রহ্মজ্ঞান সম্পর্কে যতটা আমি পারলাম তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার দেখো পরের পয়েন্টে আসছি, সেটা হচ্ছে দেখো সমাধি। এবারের পয়েন্ট দেখো হচ্ছে সমাধি। এই যে 4টে বিষয় আমি আজকে আলোচনা করছি মূল ভিডিওর পূর্বে, এগুলো কিন্তু তোমাদেরকে জানতেই হবে। এগুলো এড়িয়ে গিয়ে কিন্তু টেক্সট পড়া যাবে না। যদি তোমরা এইগুলোকে না বোঝো সেই ক্ষেত্রে কিন্তু টেক্সট পড়তে গিয়ে তোমাদের কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়তে হবে। তাই অনেকে ভাবতে পারো যে এগুলো নিয়ে এত বলার কি আছে, এগুলোকে নিয়ে কিন্তু বলতেই হবে। এগুলোকে এড়িয়ে গেলে পরে কিন্তু টেক্সট নিয়ে তোমরা কিছুই বুঝবে না, কারণ বর্তমান টেক্সটটা কিন্তু কোনো গল্প নয়। ঠিক আছে, তাই তোমাদেরকে এই যে 4টে পয়েন্ট ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তো তাই এগুলোকে নিয়ে এত আলোচনা করছি আজকে মূল বিষয়ে যাওয়ার আগে। তো দেখো এখানে কি বলছে, সমাধি। তোমরা বলতে পারো যে সমাধি ব্যাপারটা কি। তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো যে কিভাবে মেডিটেশন বা ধ্যান করা হয়, তাই তো। তো মেডিটেশন বা ধ্যানের আরও হায়ার লেভেল হচ্ছে সমাধি। কি বললাম বোঝা গেল তো। দেখো কি বলছে, সমাধি কামস ফ্রম, দেখো সমাধি বলছে, সমাধি কামস ফ্রম, দেখো সমা অ্যান্ড ধি, মানে সমাধিকে দেখো দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দেখো সমা, একটা দেখো বলা হচ্ছে ধি। তো এই দুটো ওয়ার্ডের মানে দেখো কি বলছে এখানটাতে। সমা দেখো সিগনিফাইস, মানে কি সমা কথাটার অর্থ কি, দেখো ব্যালেন্স, মানে কি সমান ব্যাপারটা, ব্যালেন্স যেখানে থাকে। আর যার অর্থ কি হচ্ছে দেখো সমানা, মানে অর্থ হচ্ছে সমান। সমা মানে হচ্ছে ব্যালেন্স, এর অর্থ হচ্ছে সমান। ঠিক আছে, আর ধি মানে কি, দেখো ধি, ধি সিগনিফাইস কি বুদ্ধি, বুদ্ধি জ্ঞান যেটাকে বোঝায়, হ্যাঁ দ্য ইন্টালেক্ট। ঠিক আছে, কি বললাম, তো সমা মানে হচ্ছে সমান, অর্থাৎ সমান ব্যাপারটা, যেটাকে বলা হয় ইংরেজিতে ব্যালেন্স। আর ধি কথাটা অর্থ হচ্ছে দেখো বুদ্ধি, হ্যাঁ যেটাকে ইংরেজিতে বলা হয় কি ইন্টালেক্ট। হ্যাঁ এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো সমান বুদ্ধি যদি আমরা প্রপার বাংলাটা ধরতে চাই এই সমাধির, ঠিক আছে, এ ব্যালেন্সড ইন্টালেক্ট মানে কি একটা ভারসাম্যযুক্ত জ্ঞান। এই যে ইন্টালেক্ট বলছে এখানটাতে, ইন্টালেক্ট মানে জ্ঞান, যেমনটা আমি এখানে বলেছিলাম। তো এ ব্যালেন্সড ইন্টালেক্ট একটা ভারসাম্যযুক্ত জ্ঞান, সেটা কেমন জ্ঞান, ইজ ওয়ান দ্যাট হ্যাজ মার্জড উইথ ব্রহ্মা, যেটা কি করেছে এই যে ব্রহ্মার সঙ্গে মিলে মিশে এক হয়ে গেছে। আমি তোমাদেরকে আগের পার্টটায় বলেছিলাম যে ব্রহ্মা কথাটা অর্থ হচ্ছে চরম সত্য বা চরম জ্ঞান। ঠিক আছে, তো তো যখন কোনো জ্ঞান এই ব্রহ্মার সঙ্গে একাকার হয়ে যায় বা মিশে যায়, তখন সেই জ্ঞানকে কি বলা হয়, ব্যালেন্সড ইন্টালেক্ট। সমাধির মাধ্যমে কিন্তু আমরা এই যে ব্রহ্মাকে পেতে পারি। ব্রহ্মা বলতে এখানটাতে কী বোঝাচ্ছে, যে চরম সত্য, যেটা আমি আগের পয়েন্টে বলেছিলাম তোমাদেরকে। কী বললাম বোঝা গেল তো। তো ব্যালেন্সড ইন্টালেক্ট আসে সমাধি থেকে, এবং এইটা কি করে, এটা আমাদেরকে ব্রহ্মা অর্থাৎ চরম সত্যের দিকে কিন্তু নিয়ে যায়। ঠিক আছে, কি বললাম, তো এই হচ্ছে সমাধির প্রকৃত অর্থ। তো ব্রহ্মার দেখো একটা দেখো বাংলা অর্থ এখানে কি দেখো বলছে, যে আত্মা, হ্যাঁ যেটা আমি আগেও বলেছিলাম তোমাদেরকে, যে আত্মা না আত্মা, দ্য সেলফ, হ্যাঁ হ্যাঁ ইনার আই, ইনার মোস্ট আই মানে কি আমাদের ভেতরে যে আই রয়েছে, আমি যাকে বলি আমরা, আমি নিজেকে আমি বলবো, হ্যাঁ তুমি নিজেকে আমি বলবে, তাই তো। এই যে আমি ব্যাপারটা যেটা রয়েছে আমাদের মধ্যে, এটা কিন্তু কি বলছে, এটাকে একে বলছে সেলফ বলছে। ঠিক আছে, এইভাবে হিন্দুর ট্র্যাডিশন মানে কি, হিন্দু মতামত অনুযায়ী সমাধি ইজ দ্য হাইয়েস্ট লেভেল, মানে কি সব থেকে উঁচু একটা লেভেল হচ্ছে কি এই যে সমাধিটা। ঠিক আছে, কিসের, অফ মেডিটেশন। মেডিটেশন বলতে কী বোঝাচ্ছে, ধ্যান। ধ্যান করতে করতে যখন আমরা এই যে মেডিটেশন বা ধ্যানের চরম উৎকর্ষতায় পৌঁছে যাব, তখন সেটাকে বলা হবে কি, তখন সেটাকে বলা হবে সমাধি। ঠিক আছে, হোয়ার যেখানে দ্য মাইন্ড ফোকাসেস অন দ্য অবজেক্ট অফ মেডিটেশন, মানে কি যেটাকে নিয়ে আমরা ধ্যান করছি, তখন কিন্তু মনটা তার প্রতি আবিষ্ট হয়ে থাকে।
অ্যান্ড ইট এন্টার্স এ স্টেট অফ ব্লিস। এটা এটা বলতে কোনটা, এখানে ইট বলতে কাকে বোঝাচ্ছে, এটা কিন্তু মাইন্ডকে বোঝাচ্ছে, মনকে বোঝাচ্ছে। অ্যান্ড ইট এন্টার্স এ স্টেট অফ ব্লিস, এটা কিন্তু একটা চরম সুখের মধ্যে কিন্তু প্রবেশ করে। কোনটা? মনটা, এই সমাধিতে যখন আমরা যাই। আর কি করে? পিস, আমাদেরকে শান্তি দেয়। অ্যান্ড ডিপ স্পিরিচুয়াল স্যাগাসিটি বা ইনসাইট। আচ্ছা, ডিপ মানে হচ্ছে গভীর, স্পিরিচুয়াল মানে এখানে বলছে আধ্যাত্মিক, স্যাগাসিটি বা ইনসাইট মানে হচ্ছে দূরদৃষ্টি। ইনসাইট মানে হচ্ছে দূরদৃষ্টি আমাদেরকে দান করে। ঠিক আছে, তো এই হচ্ছে সমাধির প্রকৃত মোটামুটি অর্থ। খুব ছোট করে আমি এখানে আলোচনা করলাম, কারণ বেশি আলোচনা করলে পরে কিন্তু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, মূল বিষয় যেতে কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে। এবার দেখো আসছি লাস্ট পয়েন্টটাই। দেখো এবার দেখো এসছি পরবর্তী বিষয়ে। এখানে দেখো বলছে অদ্বৈত ফিলোসফি বা অদ্বৈত দর্শন, যার ইংরাজি নাম হচ্ছে নন ডুয়ালিজম। ঠিক আছে, তো এই যে অদ্বৈত দর্শন, এটা কিন্তু বেদের একটি মতবাদ। ঠিক আছে, এই মতবাদটি ব্যাখ্যা করেছিলেন আদি শঙ্কর। ঠিক আছে, তো এখানে এই যে মতবাদে এখানে কি বলা হয়েছে, এই মতবাদে বলা হয়েছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড একটি মাত্র সত্তা দিয়ে কিন্তু গঠিত, একটি মাত্র সত্তা। এখানে বলছি না নন ডুয়ালিজম, নন ডুয়ালিজম কথার অর্থ কি, যেটা দুটো হয় না, যেটা কিন্তু সবসময় একটাই হয়। এই যে মতবাদ অনুযায়ী এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটি মাত্র সত্তা দিয়া গঠিত। কেমন? দেখো নিচে যে অংশটুকু লেখা আছে, দেখো এই অংশটুকু পড়ো তোমরা। দেখো কি বলছে এখানে, দ্য টার্ম অদ্বৈত রেফার্স টু, মানে কি এই অদ্বৈত কথাটার অর্থ কি, টু দ্য আইডিয়া, এটার মানে একটা ধারণা, দ্যাট ব্রহ্মা অ্যালোন ইজ আলটিমেটলি রিয়েল। মানে এখানে যে ব্রহ্মা বলা হচ্ছে, যার দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড গঠিত, সেটাই হচ্ছে চরমতম সত্য। সত্য মানে রিয়েল বলছে এখানটাতে। হ্যাঁ, আলটিমেটলি বলতে কী বোঝাচ্ছে, চরমতম, রিয়েল মানে সত্য। এই যে অদ্বৈত দর্শন অনুযায়ী যেমনটা আমি তোমাদেরকে বললাম যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু একটা মাত্র সত্তা দিয়ে গঠিত। কিসের মতে? এটা হচ্ছে অদ্বৈত দর্শনের মতে। তো এখানে কি বলছে, দ্য টার্ম অদ্বৈত রেফার্স টু দ্য আইডিয়া দ্যাট ব্রাহ্মণ অ্যালোন ইজ আলটিমেটলি রিয়েল। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা দ্বারা গঠিত সেটাই হচ্ছে একটা, এবং ওটাই হচ্ছে কি আলটিমেটলি রিয়েল, মানে কি চরমতম সত্য। হোয়াইল, যেখানে দ্য ট্রানজিয়েন্ট ফিনোমেনাল ওয়ার্ল্ড, এই যে আমাদের যে ক্ষণস্থায়ী যে পৃথিবী, ওয়ার্ল্ড বলতে কিন্তু পৃথিবীকে বলছে, আর ট্রানজিয়েন্ট বলতে বোঝাচ্ছে কি ক্ষণস্থায়ী। তো এখানে কি বলছে, হোয়াইল দ্য ট্রানজিয়েন্ট ফিনোমেনাল ওয়ার্ল্ড, এই যে আমাদের সামনে যে আমাদের বিশ্ব রয়েছে, এটা কি, এটা ক্ষণস্থায়ী। ইজ অ্যান ইলুশরি অ্যাপিয়ারেন্স, এটা একটা কি মায়া। এই দেখো মায়া বলছি, ইলুশরি কথার অর্থ কি, মায়া। মানে এটা হচ্ছে আমাদের চোখের একটা ভ্রম, যেটা কে তৈরি করছে, অফ ব্রহ্মাণ্ড। মানে কি, এই যে ব্রহ্মা যার দ্বারা সব কিছু গঠিত, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই কী করছে, আমাদের সামনে এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুকে আমাদের সামনে একটা মায়া আকারে তুলে ধরছে, যার কিন্তু আদৌ কোনো অস্তিত্ব নেই। এখানে একটা মাত্র সত্তার অস্তিত্ব রয়েছে, সেটা হচ্ছে কি, ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ মানে এখানে আমরা কি বুঝতে পারলাম, ব্রাহ্মণ মানে কিন্তু কোনো ব্যক্তি বা কোনো জাতি নয়, এটা হচ্ছে একটা সত্তা বা আত্মা, যা দ্বারা এই গোটা বিশ্ব এবং মহাবিশ্ব গঠিত। এই জন্য এটা কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি, এই জন্য এটাকে কি বলা হচ্ছে, নন ডুয়ালিজম। দেখো লেখা আছে এখানটায় নন ডুয়ালিজম, যেখানে কিন্তু এক ঈশ্বরবাদ বা সর্বেশ্বর যেটাকে বলা হয়, যেখানে একটা মাত্র ঈশ্বর বা একটা মাত্র সত্তা রয়েছে, যা যে সব কিছুকে তৈরি করেছে। ঠিক আছে, দেখো আরও কিছু বিষয় বলছি এই অদ্বৈত দর্শন বা নন ডুয়ালিজম বিষয়। দেখো, দ্য অনলি ট্রুথ ইজ ব্রাহ্মণ, মানে এই ব্রাহ্মণ হচ্ছে একমাত্র সত্য। ব্রাহ্মণ বলতে যে সত্তা দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড গঠিত, যেটা আমি অনেকক্ষণ ধরে তোমাদেরকে বলে আসছি। ঠিক আছে, এই যে অদ্বৈত ফিলোসফি বা যাকে বলা হচ্ছে নন ডুয়ালিজম, যার ব্যাখ্যাকর্তা হচ্ছে আদি শঙ্কর, তিনি বলেছেন যে ব্রাহ্মণই হচ্ছে একমাত্র সত্য, যা দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড গঠিত। এটা কেমন, এটা হচ্ছে কি, দ্য ইনফাইনাইট, যেটা হচ্ছে অসীম, আর কি ইউনিভার্সাল কনসাসনেস, যেটা কি, যেটা কিন্তু সর্বস্তরে কিন্তু কি সবার দ্বারা চৈতন্য, সবার জ্ঞানে এটা রয়েছে।
দেখো এখানে কি বলছে, জগৎ মিথ্যা। দেখো জগৎকে এখানে কি বলা হচ্ছে, মিথ্যা বলা হচ্ছে। যা কিছু আমরা আমাদের সামনে দেখছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই মানুষ, ঘর বাড়ি, সব কিছু কিন্তু মিথ্যা, ঠিক আছে। দ্য হোল এক্সপিরিয়েন্সড ইউনিভার্স ইজ অনলি অ্যান ইলিউশন। আমাদের সামনে আমরা যে সেই গোটা মহাবিশ্বকে দেখছি, সেটা কিন্তু কি, সেটা একটা ইলিউশন, মানে কি একটা মায়া, আর কিছুই নয়, ডিউ টু মায়া, ঠিক আছে। দেখো বলছি এটা কিন্তু একটা মায়া। যা কিছু আমরা আমাদের সামনে দেখছি সবই কিন্তু একটা মায়া, যার জোরে কিন্তু আমরা আমাদের এই জগৎ বা এই জীবনের প্রতি আকৃষ্ট হয়ে রয়েছি। এই যে তোমরা দেখো না, এই যে গোটা বিশ্বে যে প্রত্যেকটা মানুষ সর্বক্ষণ কাজ করে চলেছে, তাই না? কেন কাজ করে চলেছে? একটু ভালো থাকার জন্য, একটু বেটার লাইফ লিড করার জন্য। এই বেটার লাইফ লিড, এই ব্যাপারটা কিন্তু এক ধরনের একটা মায়া, যেটা কী করছে আমাদের কিন্তু সকাল থেকে রাত অবধি সেই মায়ার প্রতি তাড়িয়ে নিয়ে চলেছে আমাদেরকে, যেন আমরা ওর পেছনে দৌড়েই যাচ্ছি ওটাকে পাওয়ার জন্য, কিন্তু ওটা একটা মায়া, ঠিক আছে। সেটা এখানে বলছে। দ্য আত্মা, মানে সেই আত্মাকে বলছে, দ্য ইন্ডিভিজুয়াল কনসাসনেস যেটাকে বলা হচ্ছে, মানে কি ব্যক্তি বিশেষ যে চেতনা, ইজ আইডেন্টিক্যাল টু ব্রাহ্মণ, সেটাও কিন্তু এই ব্রাহ্মণেরই অংশ। সব কিছুই কিন্তু এই ব্রাহ্মণ বা যে চরম সত্য বা চরম সত্তা, এটা দ্বারাই কিন্তু গঠিত, যেখানে কিন্তু দ্বিমত বা দ্বিতীয় কোনো রূপ নেই, যেটা কিন্তু একটা মাত্র সত্তা দ্বারা গঠিত। সব কিছুই কিন্তু একটা মাত্র সত্তা দ্বারা গঠিত, ঠিক আছে। দ্বিতীয় বলে এখানে কিছু নেই। যা কিছু আমরা আমাদের সামনে দেখছি সেটা কিন্তু একটা কি, এই যে মায়া, বা যেটা হচ্ছে একটা মিথ্যা। জগৎ বলছে মিথ্যা, জগৎ যে আমাদের সামনে রয়েছে যেটা, সেটা কিন্তু একটা মিথ্যা, সেটা একটা ইলিউশন। এই হচ্ছে ব্যাপারটা। তো এই গেল অদ্বৈত ফিলোসফি বা নন ডুয়ালিজম। কেমন? এই গেল 4টে পয়েন্ট, যেটা তোমাদের অবশ্যই অবশ্যই ভালো করে মাথায় রাখা উচিত, কারণ যে টেক্সট আমি বলবো এরপরে, সেই টেক্সটে কিন্তু এই বিষয়গুলো প্রায় থাকবেই, ঠিক আছে। যাই হোক, এবার দেখো চলে যাচ্ছি সরাসরি মূল টেক্সটে। দেখো চলে এসেছি টেক্সটে। দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, লেখিকা হচ্ছে সিস্টার নিবেদিতা। দেখো মূল টেক্সটে কী বলছে, দ্য স্টোরি অফ দ্য গ্লিম্পেস, মানে ওই গল্পের এক ঝলক। দেখো গ্লিম্পেস মানে কিন্তু এক ঝলক। কোন গল্পের? দেখো বলছে, হুইচ আই কট, যেটা আমি পেয়েছিলাম, ওই গল্পের এক ঝলক আমি পেয়েছিলাম। অফ দিস পার্ট, কোন পার্টে? এই যে পার্টটা যেটা আজকে বলা হচ্ছে, বা সিস্টার নিবেদিতা যেটা আজকে আমাদেরকে বলছেন, এই পার্টের ওই এক ঝলক তিনি পেয়েছিলেন। কার জীবনের গল্প এটা? অফ স্বামীজ লাইফ, স্বামীর জীবনের গল্পের আজকের পার্টের এক ঝলক যেটা সিস্টার নিবেদিতা পেয়েছিলেন, সেটাই তিনি আজকে আমাদেরকে বলছেন। কেমন? উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, এই গল্পটা এককভাবে, সিঙ্গুলারলি মানে কি এককভাবে, ইনকমপ্লিট মানে কি অসম্পূর্ণ হয়ে যেত। ইফ ইট কন্টেন্ট নো মেনশন, যদি এই গল্পের মধ্যে উল্লেখ না থাকতো কি, অফিস ওরশিপ, স্বামীজির উপাসনা, অফ দ্য মাদার, তার মায়ের প্রতি। মা বলতে কার কথা বলছে? এখানে স্বামীজির কিন্তু নিজের মায়ের কথা বলছে না, এখানে কিন্তু মা কালীর কথা বলা হচ্ছে। কেমন? এখানে মাদার কিন্তু মা কালী, ঠিক আছে। এখানে মাদার মানে কিন্তু স্বামীজির মা নয়, এখানে কিন্তু মা কালীর কথা বলা হচ্ছে। মানে এখানে সিস্টার নিবেদিতা আমাদের কি বলতে চাইছেন? এখানে তিনি বলতে চাইছেন যে পার্টটা আজকে তিনি আমাদেরকে বলতে চলেছেন, সেই পার্টের মধ্যে যদি স্বামীজির যে তার মা, অর্থাৎ মা কালীর প্রতি তার যে উপাসনা ছিল, তার যে শ্রদ্ধা ছিল, সেটা যদি উল্লেখ না হয় এই পার্টটাই, তাহলে পরে কিন্তু এই পার্টটা ইনকমপ্লিট থেকে যাবে। বোঝা গেল তো? এইভাবে দেখো, তারপরে আসছি। স্পিরিচুয়ালি স্পিকিং মানে কি, আধ্যাত্মিকতার দিক থেকে বলতে গেলে পরে আই মানে এখানে কে বলো তো? আই মানে কিন্তু এখানে সিস্টার নিবেদিতা, ঠিক আছে। স্পিরিচুয়ালি স্পিকিং মানে আধ্যাত্মিকভাবে বলতে গেলে পরে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট মানে কি, আমি সবসময় অনুভব করেছি, দ্যাট যে কি, দেয়ার ওয়্যার টু এলিমেন্টস। আচ্ছা দেখো এখানে এলিমেন্টস বলছে, এলিমেন্টস মানে কিন্তু উপাদান। দেয়ার ওয়্যার টু এলিমেন্টস ইন হিজ কনসাসনেস। হিজ বলতে এখানে কার বলছে বলো তো? হিজ মানে কিন্তু এখানে বলছে স্বামীজির। কেমন? তো স্বামীজির কনসাসনেসের মধ্যে কিন্তু দু ধরনের এলিমেন্ট ছিল, উপাদান ছিল। দুটো উপাদান কী কী ছিল? যেমনটা আমি তোমাদেরকে একটু আগে ওই 4টে বিষয় নিয়ে যখন আলোচনা করছিলাম সেখানে বলেছিলাম।
এখানে স্বামীজির কনসাসনেসের মধ্যে দুটো উপাদান ছিল। একটা ছিল অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, মানে নিরাকারবাদ ও দার্শনিকতামূলক একটা ওর এলিমেন্ট ছিল। আরেকটা এলিমেন্ট ছিল কি, যে ডিভোশন টু কালী বা ডিভাইন বিং, কালীর প্রতি তার যে উপাসনা বা টান বা বিশ্বাস, সেটাও কিন্তু ছিল। তো একধারে স্বামীজির যে চেতনা অর্থাৎ কনসাসনেসটা যেমন অ্যাবস্ট্রাক্ট এবং ফিলোসফিক্যাল ছিল, তেমন অন্য ধারে কিন্তু ওটার মধ্যে কী ছিল, ওটার মধ্যে কিন্তু ডিভোশন টু কালী, যে কালীর প্রতি যে তার বিশ্বাস, ওটাও কিন্তু ছিল। ঠিক আছে, এটা কিন্তু এখানে বলা হচ্ছে। দেখো তারপরে কি বলছে, আনডাউটেবলি মানে কি নিঃসন্দেহে, হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজননী, মানে কি ব্রহ্মজ্ঞানী। নিঃসন্দেহে তিনি কিন্তু একজন ব্রহ্মজ্ঞানী হিসাবে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন, মানে জন্ম থেকেই তিনি কিন্তু ব্রহ্মজ্ঞানী ছিলেন। ব্রহ্মজ্ঞানী বলতে এই পয়েন্টটা কিন্তু আমি ইতিমধ্যে কিছুক্ষণ আগে তোমাদেরকে ওই পয়েন্টে বলে দিয়েছি। হ্যাঁ, এই জন্যে বলছি এই পয়েন্টগুলোকে তোমরা ভালো করে নোট করবে মূল টেক্সটটা পড়ার আগে। এই পয়েন্টগুলো যারা স্কিপ করে যাবে, যারা এই পয়েন্টগুলোকে ভালো করে দেখবে না, তারা কিন্তু টেক্সটে কিছুই বুঝবে না, বিশেষ করে এই জায়গাগুলো। তাই অনেকের মনে হতে পারে যে আমি এতক্ষণ ধরে ফালতু কথা বললাম বা এক্সট্রা কথা বললাম বা অতিরিক্ত কথা বলছিলাম, তা কিন্তু নয়। হ্যাঁ, এই যে পয়েন্টগুলো, যে ব্রহ্মজননী বা এই যে কনসাসনেস, হ্যাঁ, তারপরে অ্যাবস্ট্রাক্ট ফিলোসফিক্যাল, ঠিক আছে, ডিভোশন টু কালী, এই যে বিষয়গুলো যেগুলো আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বোঝালাম, এগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ ওই পয়েন্টগুলো তোমাদেরকে কিন্তু একটু দেখতে হবে। দেখো কি বলছে, আনডাউটেবলি মানে কি নিঃসন্দেহে, হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজননী, মানে কি নিঃসন্দেহে তিনি কিন্তু একজন ব্রহ্মজ্ঞানী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, কথাটা কে বলেছিল দেখো, অ্যাজ শ্রীরামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যেটা মাঝে মধ্যেই শ্রীরামকৃষ্ণ বলতেন যে স্বামীজি অর্থাৎ বিবেকানন্দ কিন্তু ছোটো থেকেই ব্রহ্মজ্ঞানী বলতে যে চরম সত্য কি, যার মধ্যে চরম সত্যের জ্ঞান রয়েছে, তাকে কি বলা হয়, ব্রহ্মজ্ঞানী বলা হয়, যেগুলো আমি একটু আগে বললাম তোমাদেরকে ওই পয়েন্টগুলোতে। দেখো তারপরে কি বলছে, হোয়েন হি ওয়াজ অনলি 8 years old, যখন স্বামীজির বয়স মাত্র 8 বছর ছিল, সিটিং অ্যাট হিজ প্লে, খেলতে খেলতে, হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, তিনি কিন্তু খেলতে খেলতে এই যে সমাধির মধ্যে প্রবেশ করতে পারতেন। তোমরা ছোটোবেলায় নিশ্চয়ই পড়েছ যে স্বামীজি যখন ছোট ছিল তার প্রিয় খেলা ছিল কি বলতো, তার প্রিয় খেলা ছিল এই যে ধ্যান। তিনি কিন্তু মাঝে মধ্যে এই ধ্যান খেলা খেলতেন এবং এই ধ্যানের মধ্যেই কিন্তু তিনি সমাধিতে চলে যেতেন। এই জিনিসটা তাহলে আমরা এখানে কি দেখলাম, তাহলে আমরা দেখলাম যে যখন তার বয়স 8 বছর ছিল তখন থেকেই কিন্তু তার মধ্যে কি এই যে সমাধিতে যাওয়ার ক্ষমতা জন্মে গিয়েছিল। ঠিক আছে, এইভাবে দেখো তারপরে বলছি আবার, দ্য রিলিজিয়াস আইডিয়া, সেই সমস্ত ধার্মিক যে আদর্শ বা ধারণাগুলো, টুয়ার্ডস হুইচ যার দিকে হি ন্যাচারালি গ্র্যাভিয়েটেড, যার প্রতি কি তিনি অটোমেটিক্যালি মানে কি স্বাভাবিকভাবেই তিনি আকর্ষিত হতেন। মানে ছোটোবেলা থেকেই স্বামীজি কিন্তু এই সমস্ত ধর্মীয় বিষয়গুলোর প্রতি তার একটা আকর্ষণ ছিল। হ্যাঁ, যে ঈশ্বর কী, ঈশ্বর কেমন দেখতে হয়, হ্যাঁ, ধর্ম কী, এই সমস্ত বিষয়ে কিন্তু তার খুব আগ্রহ ছিল। এই জন্যই কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণের কাছে গিয়েছিলেন, তার কাছ থেকে একটা প্রপার অ্যান্সার পেতে, হ্যাঁ, যে ঈশ্বর কী, ধর্ম কী, এদের কী কাজ, এগুলো কেন রয়েছে, এগুলো জানার জন্য তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে গিয়েছিলেন। তাই এখানে কি বলছে, দ্য রিলিজিয়াস আইডিয়াস, এই সমস্ত ধর্মীয় আদর্শ বা ধারণাগুলো, টুয়ার্ডস হুইচ, যেগুলোর প্রতি হি ন্যাচারালি গ্র্যাভিয়েটেড, তিনি আকর্ষিত হয়েছিলেন, ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট, এগুলো কেমন ছিল, এগুলো কিন্তু নিরাকার ছিল। মানে তিনি তখন ঈশ্বরকে নিরাকার হিসেবে দেখতেন। শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়ার পূর্বে কিন্তু, ঠিক আছে, তিনি ঈশ্বরকে অ্যাবস্ট্রাক্ট ফর্মে দেখতেন, মানে নিরাকার হিসেবে দেখতেন। অ্যান্ড ফিলোসফিক্যাল, এবং তার যে চেতনাটা ওটা কিন্তু ফিলোসফিক্যাল ছিল। ফিলোসফিক্যাল মানে দার্শনিক মত, যার মধ্যে কিন্তু যুক্তি ছিল। ঠিক আছে, যুক্তি ছাড়া তিনি কিন্তু কথা বলতেন না। দ্য ভেরি রিভার্স, এই যে ধারণাটা, এই যেখানে বলছে না যে হাইলি অ্যাবস্ট্রাক্ট আর ফিলোসফিক্যাল, এর বিপরীতে কী আছে বলো তো, দেখো বলছে, দ্য ভেরি রিভার্স অফ হুইচ আর কমনলি রেফার টু অ্যাজ আইডলট্রাস, মানে কি এই যে মূর্তি পূজা বা
ঈশ্বরের যে আকার রয়েছে এটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট বললাম না, অ্যাবস্ট্রাক্ট এর বিপরীত কিন্তু। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে নিরাকার, অর্থাৎ ঈশ্বরের কোনো আকার নেই। আর আইডলট্রাস মানে হচ্ছে কি ঈশ্বরের রূপ রয়েছে বা আকার রয়েছে, বা মূর্তি পূজাকে কিন্তু এটা বোঝায়। ঠিক আছে, এটা ছিল অ্যাবস্ট্রাক্টের বিপরীত। ইন হিজ ইউথ, তার যৌবনে বা তার প্রথম জীবনে, অ্যান্ড প্রিজুমলি হোয়েন হি হ্যাড অলরেডি বিন সাম টাইম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তার যৌবনে বা তার প্রথম জীবনে, আর ধরে নেওয়া হয় তিনি যখন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রভাবে এসে গিয়েছিলেন, তখন হি বিকেম দ্য, এটা কিন্তু বিকেম, হ্যাঁ, যেখানে বলছে না বিকেম, হি বিকেম এ ফর্মাল মেম্বার, ঠিক আছে, অফ দ্য সাধারণ ব্রহ্ম সমাজ, ঠিক আছে। তো ব্রহ্ম সমাজ কি? ব্রহ্ম সমাজ বা ব্রহ্মসভা এটা কিন্তু ঊনবিংশ শতাব্দীতে স্থাপিত এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন, যা বাংলার পুনর্জাগরণের এক পুরোধা হিসেবে পরিচিত ছিল। কলকাতায় 20 আগস্ট 1828 সালে হিন্দু ধর্ম সংস্কারক রাজা রামমোহন রায় এবং তার বন্ধুরা মিলে কিন্তু এই যে ব্রহ্ম সমাজ, হ্যাঁ, শুরু করেছিলেন। ঠিক আছে, তোমরা ইতিহাসে পড়েছো ব্রহ্ম সমাজ। ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, ইংল্যান্ড এবং আমেরিকাতে হি নেভার নোন টু পার্চ, সে কখনো পরিচিত ছিল না এনিথিং, কোনো কিছু, দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম, যেটা কি কোনো আকার নিয়ে গঠিত হয়েছে। মানে স্বামীজি যখন আমেরিকা এবং ইংল্যান্ডে গিয়েছিলেন, সেখানে তিনি যখন ধর্ম নিয়ে বা ঈশ্বর নিয়ে কথা বলতেন, সেখানে কিন্তু তিনি কখনোই বলতেন না যে ঈশ্বরের কোনো রূপ রয়েছে বা তার কোনো আকার রয়েছে। ওটা কিন্তু সবসময় অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ নিরাকার হতো, এটাই তিনি ওখানে বলেছিলেন বা বলে গিয়েছিলেন। তাই আমেরিকা এবং ইংল্যান্ডে যখন তিনি ধর্ম নিয়ে বা ঈশ্বর নিয়ে কোনো কথা বলতেন, সেখানে কিন্তু তিনি কখনো বলতেন না যে তাদের কোনো আকার রয়েছে। তিনি কিন্তু ওখানে অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ নিরাকার বাদে বিশ্বাস করতেন, এটা কিন্তু ওখানকার মানুষ জানতো। ঠিক আছে, তারপর দেখো কী বলছে, দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মা। ব্রহ্মা কথাটার অর্থ আমি তোমাদেরকে আগেও বলেছি, ব্রহ্মা কথাটার অর্থ হচ্ছে চরম জ্ঞান বা চরম সত্য। তো রিয়েলাইজেশন মানে হচ্ছে কিন্তু উপলব্ধি। তার যে ব্রহ্মা অর্থাৎ চরম সত্যের যে উপলব্ধি, হ্যাঁ, ওয়াজ দিস ওনলি ইম্পারেটিভ, এটাই ছিল তার একমাত্র প্রয়োজনীয় বা অপরিহার্য বিষয়, মানে তিনি এটাকেই বিশ্বাস করতেন। ঠিক আছে, দ্য অদ্বৈত ফিলোসফি মানে কি, সেই অদ্বৈত দর্শন, হিজ ওনলি সিস্টেম অফ ডক্টরিন, এটাই ছিল তার মতাদর্শ বা মতবাদ, তিনি এতেই বিশ্বাস করতেন, অদ্বৈত ফিলোসফিতে, মানে অদ্বৈত দর্শনে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে এই যে স্রষ্টা, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে স্রষ্টা, তিনি কিন্তু একজন, হ্যাঁ, সব কিছু কিন্তু একটা সত্তা বা একটা আত্মা দিয়ে গঠিত। এই নিয়মে, এই ডক্ট্রিনের অর্থাৎ এই মতবাদে তিনি কিন্তু বিশ্বাস করতেন। দ্য ভেদাস অ্যান্ড উপনিষদস, বেদ এবং উপনিষদগুলো হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি, এগুলো কী ছিল? তার শাস্ত্রীয় নির্ভরযোগ্য জ্ঞান ছিল। স্ক্রিপচারাল মানে এখানে কিন্তু বলছে যে শাস্ত্রীয়, আর অথরিটি বলতে এখানে কী বোঝাচ্ছে? নির্ভরযোগ্য জ্ঞান, মানে তিনি এই যে শাস্ত্রীয় জ্ঞানটাকেই কিন্তু তিনি মূল গুরুত্ব দিতেন। হ্যাঁ, এই যে ঈশ্বরের যে মূর্তি বা ঈশ্বরের যে অবস্থান, এগুলো তিনি কিন্তু বিশ্বাস করতেন না। তার কাছে শুধুমাত্র এই যে বেদ উপনিষদ, এগুলোই তার কাছে শাস্ত্রীয় মতে জ্ঞান ছিল। তিনি যা জ্ঞান পেতেন বা তিনি যা জ্ঞান লাভ করতেন এই বেদ এবং উপনিষদ থেকেই। ঠিক আছে, এইভাবে দেখো, তারপরে আসছি। অ্যান্ড ইয়েট, এবং তা সত্ত্বেও, সাইড বাই সাইড উইথ দিস, এর পাশাপাশি, ইট ইজ অলসো ট্রু, এটা সত্যি, দ্যাট যে ইন ইন্ডিয়া, ভারতে, দ্য ওয়ার্ড, ওই শব্দটা মাদার, মা। আচ্ছা, এখানেও কিন্তু মা মানে কিন্তু তার নিজের মা নয়, এখানে মা বলতে কালী মাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু মাদার বলতে তার মাকে বোঝাচ্ছে না, এখানে মাদার বলতে কালী মাকে বোঝাচ্ছে। তাই দেখো, লাইনটা আবার ফার্স্ট থেকে বলছি আমি। অ্যান্ড ইয়েট সাইড বাই সাইড, এবং এর পাশাপাশি, ইট ইজ অলসো ট্রু দ্যাট, এটাও সত্যি ছিল যে ইন ইন্ডিয়া, ভারতে, দ্য ওয়ার্ড, ওই শব্দটা মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপস, স্বামী বিবেকানন্দের মুখে কিন্তু সবসময় এই মা কথাটা লেগেই থাকতো, হ্যাঁ, যখন তিনি ভারতে থাকতেন। হি স্পোক অফ হার,
তিনি তার মায়ের সম্পর্কে বলতেন। মা মানে এখানে কিন্তু মা কালীর কথা বলছে। হি স্পোক অফ হার, তিনি তার মায়ের সম্পর্কে, তিনি মা কালীর সম্পর্কে বলতেন। অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, যেমনটা আমরা আমাদের বাড়ির যে সমস্ত সদস্যদের নাম বলি মুখে, তেমনটা তিনি কিন্তু কথায় কথায় এই মা কালীর নাম করতেন বা মা কালীর কথা বলতেন এইভাবে, ঠিক আছে। হি ওয়াজ কনস্ট্যান্টলি, দেখো এখানে বলছে হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড, তিনি সবসময় কিন্তু আকৃষ্ট বা আবিষ্ট থাকতেন কার প্রতি? উইথ হার, তার ওই কালীমাকে নিয়ে, মানে সবসময় যেন তার মধ্যে ওই কালী মায়ের চিন্তায় চলতো। কালীমাকে নিয়ে তিনি সবসময়, কালীমাকে নিয়েই তিনি কিন্তু সবসময় ভেবে থাকতেন। লাইক আদার চিলড্রেন, অন্যান্য বাচ্চাদের মতো, হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনিও কিন্তু সবসময় ভালো হতেন না। মানে কি, তিনি মাঝে মধ্যে কিন্তু বদমাইশও করতেন, মানে খুব চঞ্চলও ছিলেন। যারা স্বামী বিবেকানন্দের ছোটোবেলার ঘটনা পড়েছো তারা জানো যে ছোটোবেলায় স্বামীজি কিন্তু খুব চঞ্চল ছিলেন, খুব দুরন্ত ছিলেন। তাই এখানে বলা হচ্ছে লাইক আদার চিলড্রেন, অন্যান্য বাচ্চাদের মতো, হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনিও কিন্তু সবসময় ভালো ছিলেন না। সামটাইমস, কখনো কখনো হি উড বি নটি, তিনি খুব বদমাইশি করতেন, হ্যাঁ, অ্যান্ড রিবেলিয়াস, এবং কি খুব বিদ্রোহী হয়ে উঠতেন, মানে কি কোনো কিছুকে মানতেন না, সব কিছুর বিরোধিতা করতেন, এই ধরনের তিনি ছিলেন, মাঝে মধ্যে এরকম হয়ে উঠতেন। বাট অলওয়েজ টু হার, কিন্তু তার মায়ের কাছে কিন্তু তিনি সবসময় শান্তশিষ্ট থাকতেন। মা বলতে এখানে কিন্তু তার কালীমাকে বোঝাচ্ছে। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার, কারো প্রতি তিনি কিন্তু কখনো কোনো কিছু আরোপ করতেন না। দ্য গুড অর ইভিল দ্যাট বিফল, ভালো কিংবা মন্দ যা ঘটতো তার সাথে, তার জন্য কিন্তু তিনি কাউকে দোষী বা কারোর প্রতি কোনো কিছু আরোপ করতেন না। অন এ সার্টেন সলেমন অকেশন, হ্যাঁ, কোনো একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে, হি এন্ট্রাস্টেড, তিনি চাপিয়ে দিয়েছিলেন, টু এ ডিসাইপল, একটা শিষ্যকে, এ প্রেয়ার, একটা প্রার্থনা, টু হার, তার মা কালীর প্রতি, দ্যাট ইন হিজ ওন লাইফ, যেটা তার জীবনে হ্যাড অ্যাক্টেড, মানে কি কাজ করেছিল, ঠিক আছে। এখানে অ্যাক্টেড মানে কিন্তু এটা কিন্তু অ্যাক্টেড, হ্যাড অ্যাক্টেড অ্যাজ এ ভেরিটেবল চার্ম, ঠিক জাদুমন্ত্রের মতো কাজ করেছিল জীবনে। কার জীবনে? স্বামীজির জীবনে। স্বামীজির জীবনে মা কালীর একটা মন্ত্র দারুণভাবে কাজ করেছিল, ঠিক জাদু মন্ত্রের মতো কাজ করেছিল। সেই মন্ত্রটা তিনি কী করতেন? তিনি একটা ডিসাইপলকে, অর্থাৎ একটা শিষ্যকে বলতেন যে কি বলতে, অ্যান্ড মাইন্ড, এবং তিনি কি বলতেন দেখো, অ্যান্ড মাইন্ড, মনে রাখবে। দেখো তিনি দেখো এটা দেখো কোটেশনের মধ্যে আছে, ইন অ্যান্ড মাইন্ড, এই কথাটা কে বলছে? এটা কিন্তু স্বামীজি বলছেন। তিনি ওই ডিসাইপলকে, অর্থাৎ ওই শিষ্যকে বলছেন, কি বলছেন? অ্যান্ড মাইন্ড, মনে রাখবে। হি অ্যাডেড, স্বামীজি বলতেন, সাডেনলি টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার, হ্যাঁ, হঠাৎই তিনি ভয়ঙ্কর রূপ নিয়ে এবং ওই ব্যক্তিকে, অর্থাৎ ওই ডিসাইপলকে তিনি বলতেন, কি বলতেন দেখো বলছি এখানটাতে, মেক হার লিসেন টু ইউ, মানে কি দেখো স্বামীজি তার ডিসাইপলকে, যাকে মন্ত্রটা পড়তে বলেছিলেন তাকে তিনি বলছেন, মেক হার লিসেন টু ইউ, মা কালীকে বলবে যেন তিনি তোমার কথা শোনেন। স্বামীজি তার ডিসাইপলকে ওই মন্ত্রটা বলার পর বলতেন যে মন্ত্রটা বলে ওই ব্যক্তিটা, অর্থাৎ ওই ডিসাইপলটা যেন মা কালীকে বলে, কি বলে? যেন মা কালী তার কথা শোনে। হোয়েন ইউ সে ইট, যখন তুমি বলবে, কোনটা? ওই যে মন্ত্রটা বলবে, তখন তুমি যেন মা কালীকে বলো যে মা কালী যেন তোমার কথাটা শোনেন। নান অফ দ্যাট, হ্যাঁ, ক্রিঙিং, হ্যাঁ, টু মাদার, মায়ের কাছে কিন্তু কখনো ভয় পেয়ে থাকবে না। মানে কি, এই কথাটা বলতে গিয়ে স্বামীজি বলছে ওই লোকটাকে, ওই ডিসাইপলকে বলছে, এই কথাটা বলতে গিয়ে তুমি যেন ভয় পেয়ে যাও না মা কালীর কাছে, ঠিক আছে? তুমি কিন্তু বলবে জোর গলায়, এই মন্ত্রটা বলার পর তুমি কিন্তু জোর গলায় বলবে যে তোমার কি সমস্যা, মানে তুমি যা চাও সেটা যেন মা কালী জানতে পারেন বা শুনতে পারেন। রিমেম্বার, এটা মনে রাখবে, মানে স্বামীজি ওকে কিন্তু ওই ডিসাইপলকে এই কথাটা বলল যে ওই মন্ত্রটা বলার পরে যেন কি ও কি করে, ও যেন মা কালীকে জোর করে, যেন মা কালী ওর যে কথাটা যেন শোনে, এটা। তারপর দেখো বলছে, এভরি নাও অ্যান্ড দেন, মাঝে মধ্যে, হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, মাঝে মধ্যেই কিন্তু স্বামীজি কী করতো? নিত্য নতুন বিষয়বস্তু সবার সামনে তুলে ধরতো, ঠিক আছে। তার রাইট হ্যান্ড রেইজ, দেখো ডান হাত উঠেছে। কার ডান হাত? এখানে কিন্তু মা কালীর কথা বলছে। মা কালীর মূর্তি দেখবে,
সেখানে কিন্তু ডান হাতটা তোলা থাকে ইন ব্লেজিং মানে কি আশীর্বাদ করার মতো করে। মা কালীর মূর্তি যারা দেখেছো তারা সবাই জানো যে মা কালীর যে ডান হাতটা ওটা কিন্তু আশীর্বাদ স্বরূপ উঠে থাকে। দ্য লেফট হোল্ডিং দ্য শর্ট, আবার কি থাকে বাঁ হাতে কিন্তু তরোয়াল থাকে, শর্ট মানে কিন্তু এখানে তরোয়াল বোঝাচ্ছে। ডান হাত যেমন উঠে থাকে আশীর্বাদ করার জন্য, বাঁ হাত আবার কী করে হাতে তরোয়াল নিয়ে থাকে। হার কার্স ইজ ব্লেসিং মানে কি মা কালীর অভিশাপটাও যেন কি আশীর্বাদের মতো হয়। হ্যাঁ, মা কালী যদি অভিশাপও দেয় ঠিক মায়ের মতো, মায়ের যেমন অভিশাপ কিন্তু কখনো লাগে না, মায়ের অভিশাপ কিন্তু সন্তানের কাছে ঠিক আশীর্বাদের মতো হয়। তাই বলছি হার কার্স ইজ ব্লেসিং, তার যে অভিশাপটা, এখানে কার্স মানে কিন্তু অভিশাপকে বোঝাচ্ছে, তার কিন্তু অভিশাপটা কি ঠিক কিসের মতো, ব্লেসিং মানে ঠিক আশীর্বাদের মতো। would be the sudden exclamation that ended in a long reverie, তিনি এই কথাটা বলতেন, হঠাৎ করে বলতেন। কে বলতো? স্বামীজি বলতো। হ্যাঁ, একটা দীর্ঘক্ষণ টান নিয়ে এই কথাটা তিনি বলতেন। or becoming half lyric in the intensity of the feeling, এবং কি এই যে কথাটা তিনি বলতেন, এই কথাটাকে তিনি এমনভাবে বলতেন ওটাকে ফিল করে যেন সবাই এই কথাটা শুনে ওর মধ্যেকার যে গাম্ভীর্য, যা গুরুত্ব রয়েছে ওটাকে যেন অনুভব করতে পারে, সেইভাবে তিনি বলতেন। কথাটা বলারও কিন্তু একটা স্টাইল ছিল বা ধরন ছিল, যেটা স্বামীজি তার সামনে বসে থাকা সবাইকে বলতেন, যেটা শুনে সবাই অবাক হয়ে যেত, সিস্টার নিবেদিত অবাক হয়ে যেতেন। এই আর কি। তারপরে দেখো কি বলছে, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ হার ওন, মা কালীর মনের মণিকোটাতেও ফ্ল্যাশেস দ্য ব্লাড, হ্যাঁ, রেড নাইফ অফ কালী, হ্যাঁ, কালীর যে রক্তমাখা যে খাঁড়া, হ্যাঁ, এখানে শর্ট মানে কিন্তু খাঁড়া, ঠিক আছে, এখানে তরোয়াল না, খাঁড়া, যেটা মা কালীর খাঁড়া থাকে সেটা কিন্তু মা কালীর মনের মধ্যেও কিন্তু ভেসে ওঠে। ওরসিপার্স অফ দ্য মাদার মানে কি মা কালীর যারা পূজারী, ওরসিপার মানে কিন্তু পূজারী, ঠিক আছে, কথাটা মাথায় রাখবে। যে বলছেন ওরসিপার মানে কি পূজারী, ওরসিপার্স অফ দ্য মাদার মানে কি মায়ের যারা পূজারী, আর দে ফ্রম দেয়ার বার্থ, ওই সমস্ত পূজারীরা কবে থেকে মায়ের পূজারী, তারা কিন্তু জন্ম থেকেই মায়ের পূজারী। হ্যাঁ, মায়ের যারা আরাধনা করে, মায়ের যারা পূজা করে তারা কিন্তু জন্ম থেকেই করে, ছোট থেকেই কিন্তু তাদের মধ্যে মা কালীর প্রতি টান বা মা কালীর প্রতি শ্রদ্ধা জন্মায়। তাই এখানে বলছে ওরসিপার্স অফ দ্য মাদার, মায়ের যারা পূজারী হয়, আর দে ফ্রম দেয়ার বার্থ, তারা কিন্তু জন্ম থেকেই মায়ের উপাসনা করে বা পূজা করে। ইনার ইনকারনেশন অফ দ্য শর্ট, এখানে দেখো বলছে শর্ট মানে তার যে মূর্তিটা, এই যে খাঁড়া সমেত, মা কালী তো হাতে খাঁড়া নেই থাকেন দাঁড়িয়ে, তো তার যে রূপটা, তার যে খাঁড়া হাতে নিয়ে যে রূপটা, এটা কিন্তু তার যে উপাসক যারা তার পূজারী হয় তাদের মধ্যে কিন্তু জন্ম থেকেই থাকে। তারা যে মা কালীর পূজা করে এটা কিন্তু তাদের জন্ম থেকেই তাদের মনের মধ্যে মা কালীর যে রূপটা, যে খাঁড়া হাতে নিয়ে, এটা কিন্তু তখন থেকেই গাঁথা থাকে, ঠিক আছে, এটাই বলছে। দেখো তারপরে বলছে ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড মানে কি স্বামীজি যা যা কিছু বলতেন সব কিছুকে কি দেখো গ্যাদার্ড মানে কি বলতো, সংগ্রহ করা হতো। ইন সাচ এ মোমেন্টস অ্যাজ দিস মানে কি এই ধরনের যে মুহূর্তগুলো যেখানে স্বামীজি এই সমস্ত কথাগুলো বলতো, তার কথাগুলো, তার যে মানে মতাদর্শগুলো বা তার যে আদর্শগুলো বা তার ধারণাগুলো সবগুলোকে কিন্তু সংগ্রহ করে রাখা হতো। অলমোস্ট এভরি লাইন, তিনি যা যা বলতেন প্রত্যেকটা লাইন কিন্তু সংগ্রহ করে রাখা হতো। অ্যান্ড সিলেবল অফ এ সার্টেন সাম, দেখো এখানে কিন্তু পিটা আর এলটা কিন্তু উচ্চ থাকবে, ঠিক আছে, উচ্চারণটা হবে সাম। আর সিলেবল মানে হচ্ছে অংশ, আর সাম মানে কিন্তু এখানে সূত্র। কল দ্য ভয়েস অফ দ্য মাদার, কী নামে রেখেছেন এগুলোকে, দেখো ভয়েস অফ দ্য মাদার নামে কিন্তু, মানে ভয়েস অফ দ্য মাদার এই নামে কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে, এই সমস্ত কথাবার্তাগুলোকে, গানগুলোকে, এই সমস্ত কথাবার্তা বা এই সমস্ত বিষয়ে যে আদর্শ বা মতবাদগুলোকে তিনি কী করতেন, এই যে ভয়েস অফ দ্য মাদার নামে রেখে দিতেন লিখে। হুইচ আই রোট অ্যান্ড পাবলিশড, যেগুলোকে আমি কী করতাম, লিখতাম এবং পাবলিশ মানে এখানে কি ছাপিয়ে বার করতাম, অ্যাবাউট দিস টাইম, ওই সময়। নিবেদিতা এই কথাগুলোকে লিখতেন এবং এগুলোকে বই আকারে ছাপিয়ে বার করতেন। আই ওরসিভ দ্য টেরিবল, আমি পুজো করি কি সেই ভয়ঙ্করীকে, ভয়ঙ্করী মানে কি যে মা কালীকে বলছে এখানে। এখানে কি আই মানে কিন্তু এখানটাতে বোঝাচ্ছে কিন্তু
বিবেকানন্দকে, ঠিক আছে। বিবেকানন্দ এখানে বলছেন যে আই ওরশিপ দ্য টেরিবল, আমি কিন্তু সেই ভয়ঙ্করীকে অর্থাৎ মা কালীকে আমি এখানে মা কালীকে কিন্তু আমি এখানে পুজো করি। এটা কে বলছেন? এটা কিন্তু বিবেকানন্দ বলছেন। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, তিনি এই কথাটা কিন্তু সবসময় বলেই যেতেন। অ্যান্ড ওয়ান্স, এবং একদা, ইট ইজ এ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ, এটা কিন্তু মাঝে মধ্যে এটা ভুল হয়ে যায় কি, যে প্রত্যেকটা মেন মানে কি পুরুষের মধ্যে শুধুমাত্র কি থাকে, প্লেজার মানে কি সুখ পাওয়ার যে একটা ইচ্ছা বা ধারণা থাকে, এটা কিন্তু ভুল। তিনি বলতেন প্রত্যেকটা পুরুষ কিন্তু সুখ চায় না। হ্যাঁ, সুখ বলতে কী বোঝাচ্ছি, যে পার্থিব সুখ সেটা কিন্তু চায় না। মানুষ যা কীভাবে, মানুষ কীভাবে, যে মানুষ সবাই কীভাবে, যে মানুষ কিন্তু সবসময় সুখ চায়, প্লেজার চায়, পার্থিব সুখ চায়, এটা কিন্তু ভুল। তাই দেখো এখানে কী বলছে, যে ইট ইজ এ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ টু মোটিভ, প্রত্যেক পুরুষের উদ্দেশ্যটা কি, যে প্লেজার পাওয়ার, পার্থিব সুখ পাওয়ার, এটা কিন্তু ভুল। কোয়াইট অ্যাজ মেনি আর, মানে কি বেশিরভাগ মানুষ বা পুরুষ, বর্ন মানে কি দেখেন বর্ন লেখা আছে কিন্তু একটা বর্ন, হ্যাঁ, বর্ন টু সিক, ওরা জন্মায় কী জন্য, টু সিক মানে খুঁজতে, আফটার পেন মানে কি জীবনে যে কষ্ট পায় তারপরেই কিন্তু তার জীবনে একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়। মানুষ যখন জীবনে খুব কষ্ট পায় তারপর থেকে তার জীবনে কিন্তু অনেক পরিবর্তন আসে, সে তার জীবনটাকে নতুনভাবে শুরু করার চেষ্টা করে, নতুনভাবে সব কিছুকে খুঁজে পাওয়ার চেষ্টা করে, নতুনভাবে সব কিছুকে গড়ে তোলার চেষ্টা করে। পেন তাকে শিখিয়ে দেয় যে যা কিছু সে করেছে, যা কিছু সে ভাবে, সবই কি ছিল, ভুল ছিল। লেট আস ওরশিপ দ্য টেরর, চলো আমরা সবাই আজ কী করি, যে টেরর, যে ভয়, যে মা কালী, হ্যাঁ, যার রূপ যে ভয়ঙ্করী, ওটাকে আমরা সবাই পুজো করি, ফর দিস ওন সেক, হ্যাঁ, তার জন্যই, এটার জন্য মানে কি আমরা যে সব কিছুকে ভয় পাই, ভয় যারা পাই, ভয় যে পাচ্ছি আমরা, ভয়কে জয় করার জন্য কিন্তু আমাদের কী করতে হবে, মা কালীর আরাধনা করতে হবে। এটা কে বলতেন? এটা কিন্তু স্বামীজি বলতেন, ঠিক আছে। এইভাবে তো মোটামুটিভাবে আমি তোমাদেরকে আমার মতো করে এতক্ষণে পড়িয়ে দিলাম, হ্যাঁ, বাংলা মানেটাও বুঝিয়ে দিলাম। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এতখানি তোমাদেরকে আমি পড়ালাম, দেখিয়ে দিলাম। ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, পরবর্তী অংশ থেকে থাকবে পরের ভিডিওতে। তো আজকে এখানেই থাকলো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ নিয়ে। বাই।